দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল বললেন, দেশের স্বার্থ সবার আগে। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। গেল 3 বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ। খুলনার পথসভায় গোলাম পরোয়ার 54 বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ, বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। সর্বজনীন পেনশনে জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। দেয়া হচ্ছে ঋণ ও লভ্যাংশ। চলমান স্কিমগুলোর ইসলামী ভার্সন চালুর চিন্তা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় দাবি আদায়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয়। ভারতের প্রতি এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দুপুর 2টার দিকে জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ শুরু হবে। এতেও যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি, উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রবিন, মহানন্দার পারে মহাসচিব কি বললেন, গণসমাবেশের বিষয়ে বিস্তারিত জানাবেন। রাবিব, ঠিক 3টায় আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণসমাবেশ, যেটিকে চলো জি ভাই হাড় খেয়ে পদ্মা বাঁচাই, এই স্লোগানে আয়োজন করা এই সমাবেশ। অর্থাৎ চলো ভাই আমাদের পদ্মা বাঁচাই, এই পদ্মা নদী বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানগুলোকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করেছে। মূলত পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে, সেই সমন্বয় কমিটি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা অনেক কিছু আসলে নির্ভর করে এই পদ্মার উপর। যদি বলতে চাই, ফারাক্কা অভিমুখে ফারাক্কায় যে বাঁধ নির্মাণ করা হয়েছিল 1975 সালে, এর পরের বছর 1976-এর প্রৌঢ় বয়সে, প্রায় 90 বছর বয়সে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সেই লং মার্চ দেশে বিদেশে যেমন আলোড়ন সৃষ্টি করেছিল, তার প্রাসঙ্গিকতা যেন প্রায় 40 বছর পরে এসেও এই বর্তমানে রয়ে গেছে। এই অর্থে যে এরপরেও আসলে এই অঞ্চলে মানুষের ভাগ্য বদল হয়নি, পানির ন্যায্য হিস্যাটুকু মেলেনি, বরং পদ্মা কিংবা গঙ্গার যে অববাহিকা, সেই অববাহিকায় এমন বাঁধ নির্মাণ করা হয়েছে যার ফলে শুষ্ক মৌসুমে যেমন খরার মুখে পড়তে হয়, এই অঞ্চলের মানুষের বর্ষা মৌসুমে বন্যার শিকার হতে হয়, যার ফলে গোটা জনপদই আসলে বিপর্যস্ত হয়ে পড়ে এই পানির ন্যায্য হিস্যাটুকু না মেলার কারণে। সে কারণেই পদ্মা অঞ্চলের মানুষ, পদ্মা তীরবর্তী মানুষ কিংবা পদ্মা, মহানন্দা, পাগলা এবং পুনর্ভবা, যেই 4টি নদী গঙ্গার অববাহিকা হয়ে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, সেই অঞ্চলে মানুষ আসলে এক হয়েছে, জোট বেঁধেছে। এবং তার ফলশ্রুতিতেই আজকের এই গণসমাবেশ, যেটি
জনসম্পৃক্ত, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এবং এখান থেকে এই অঞ্চলের মানুষ তাদের সেই ন্যায্য হিস্সাটুকু চায়, অর্থাৎ পানির যেন সমবন্টন নিশ্চিত করা হয়। যখন যে সরকারি আসে কিংবা যেই চুক্তি হয় হোক না কেন, অর্থাৎ গঙ্গা পানি বন্টন চুক্তি বেশ কয়েকবার হয়েছে, কিন্তু এরপরেও আসলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের কোনো ধরনের পরিবর্তন ঘটেনি কিংবা পানির সেই সমবন্টনটুকু নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই বারবার একই দাবি উত্থাপিত হচ্ছে, 154টি যে অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীর পানি বন্টন যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, সমতার ভিত্তিতে হয়। এই জনপদের মানুষগুলো যেন এই পানির করালে পড়ে তাদের জীবন যাপনের মধ্যে নেতিবাচক প্রভাবের মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যটুকু নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। এবং এই সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটি বলছিলাম জনসম্পৃক্ত কর্মসূচি, কিন্তু সেই কর্মসূচির মধ্য দিয়েও সামনের নির্বাচনকে সামনে রেখেই এক ধরনের নির্বাচনী সমাবেশও কিন্তু বলা চলে এই গণসমাবেশটি। অর্থাৎ সাধারণ মানুষকে তাদের পাশে থাকার যে বার্তাটুকু বিএনপি দিতে চাই, সেটিকে সামনে নিয়েই আগামী নির্বাচন বৈতরণী পার হতে চায় বিএনপি দলটি। সেটি স্পষ্ট হবে বিএনপি মহাসচিবের এই গণসমাবেশে অংশ নেওয়ার মধ্য দিয়ে। নেতাকর্মীরা খানিক পর থেকে আসলে সমাবেশস্থলে এসে উপস্থিত হবেন। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে আশা করা যাচ্ছে এই সমাবেশ শুরু হবে। মহাসচিবের যে আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হলে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশের নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয়ে আদালতের মানুষ হত্যার সুষ্ঠু বিচার চায়। তাহলে এই না পারাটা আমি লিখবো কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়। যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। এবারের নির্বাচনও যদি বিগত 3বারের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্ব আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরও বলেন, বিগত 54 বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেমে থাকা একটি মিনি বাস আগুনে পুড়ে গেছে। সকাল 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত 10টার দিকে মহাসড়কের পাশে নাফ পরিবহনের মিনি বাসটি পার্ক করে চলে যান চালক। রাতভর সেখানেই ছিল বাসটি। সকালে যানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি কি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় এবং আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় থাকবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ, এমন মত বিশ্লেষকদের। তারা বলছেন, ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি। লক্ষ্য অর্জনে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সহ 3 আসামির রায়ের দিন আগামী 17 নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠিত হওয়ার পর এটিই হবে ট্রাইব্যুনালের প্রথম রায়।
২৪-এর ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির। শুরু হয় চোরাগোপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা। বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা। সামনের দিনেও নানা ধরনের এই ধরনের রাজনৈতিক কর্মসূচি আসবে। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। তাদের হাতে অর্থ আছে, তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে। তাদের ৮,০০০-এর বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে। তো সেইগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না। বিশ্লেষকরা বলছেন ১৯৯৬ এবং ২০০৬ সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে। এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা। এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের। রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা। তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে, সেই স্মৃতির মধ্যে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা সেইগুলো আমাদেরকে নতুনভাবে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। সেই অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষের দিকে। এসব মামলার রায়ের পাশাপাশি চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি। এতে সংকট ঘনীভূত হবার শঙ্কা এই বিশ্লেষকের। আওয়ামী লীগ তো এইটা প্রথম কর্মসূচি, তারা নিশ্চয়ই আগামীতে হয়তো আরো কর্মসূচি করবে। অন্য দলগুলো সেটা বাধা দিতে চাইবে। আবার নির্বাচন যদি হয়, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা আমরা দেখব। গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের। স্থগিত করা হয় দলের নিবন্ধনও। নিষেধাজ্ঞার কবলে পড়ে দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি। কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কৌম मिल्लत इस्लामिया मजहब से मजहब जो नहीं तुम भी नहीं, जज्बाए बाहम नहीं, महफिले अंजुमान में नहीं। এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায়। বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একটা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। আমরা এই কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে। যাই হোক, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। টাঙ্গাইল 1 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতা অনুসারীরা। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, মহাসড়কে যানবাহন চলাচলের কি অবস্থা দেখছেন, যাত্রী চালকরা কি বলছেন, যানজটের চিত্র কেমন সে বিষয়েও জানতে চাই। রাব্বি, এটা কিন্তু সকাল 11:30 থেকে যে টাঙ্গাইল এবং ময়মনসিংহ এবং হচ্ছে যে জামালপুরের একটি ত্রিমোহনের রাস্তার মহাসড়ক, এই যে আনারস চত্বর মধুপুরের, এই আনারস চত্বরে কিন্তু মনোনয়ন বঞ্চিত যে বিএনপির প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তার যে অনুসারীরা তারা কিন্তু এই আনারস চত্বর এলাকাতে এখানে তারা একটি সমাবেশ করে এবং সমাবেশ করে তারা কিন্তু এই রাস্তার মাঝখানে অবস্থান নেয়, যার ফলে হচ্ছে যে দুই পাশে 3 পাশ বলা চলে। কারণ হচ্ছে যে একটি জামালপুরের রাস্তাও এই রাস্তা দিয়ে যেতে হয় জামালপুর, যার ফলে হচ্ছে যে ময়মনসিংহ এবং জামালপুর এবং টাঙ্গাইলের যে এই রাস্তাগুলো কিন্তু 3 পাশে একটি দীর্ঘ সারির সৃষ্টি হয়, জটলার সৃষ্টি হয় এবং প্রচন্ড রোদের কারণে যারা যাত্রী রয়েছেন এবং চালক রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ে। তবে এখন অনেকটাই রাস্তা স্বাভাবিকের দিকে যাচ্ছে, কারণ হিসেবে হচ্ছে যে প্রায় 1টার সময় যে সমাবেশ ছিল সেই সমাবেশে অবস্থান ধর্মঘট ছিল, তারা কিন্তু উঠে গিয়েছেন এবং সবাই যেন অবস্থান ধর্মঘটটা তারা উঠিয়ে দিয়েছেন, যার ফলে হচ্ছে যে রাস্তা এখন যানবাহন চলাচল করছে এবং হয়তো বা ধীরে ধীরে আগামী কয়েক সময়ের মধ্যেই হচ্ছে যে রাস্তা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আপনি জানাচ্ছিলেন। শামীম, আপনাকে ধন্যবাদ। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যা নিয়ে পৃথক তথ্য দিল র্যাব আর পুলিশ। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামীমার টার্গেট। আর পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কাহিনী থেকে এই হত্যাকাণ্ড। আশরাফুল শামীমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল আরেফিন। বলেন, গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে। এর আগে মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, জরেজ ও শামীমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার শনির আখড়ায় নিয়ে আসে। পরে চেতনানাশক ব্যবহারের মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সে রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ 12 নভেম্বর আশরাফুলকে হত্যার পর 26 টুকরো করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। পৃথক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেয় জরেজের প্রেমিকাকে বোঝাতে। তা করাতে গিয়েই শামীমার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আশরাফুল। শামীমা যে আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টায় রংপুর বদরগঞ্জের নয়পাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আশরাফুলকে। এর আগে গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের মরদেহের খণ্ডিত 26 টুকরো নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক থেকে 2 ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, এর মধ্য দিয়ে তারা ফায়দা লুটতে চায়। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর
নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের দ্বারা দেশের পরিবর্তন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। একটা দল চেষ্টা করছে আপনারা আমাদের মধ্যে বিভেদ করতে না পারে সেদিকে আমরা সজাগ ইনশাআল্লাহ তাদের কার্যকলাপ দেখি আমরা একটা স্পষ্ট করে বলতে পারি তারা এই দেশকে সুশাসন দিতে পারবে না। সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সংসদীয় আসন ৫ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন এটি। বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রভাব থাকে জাতীয় রাজনীতিতেও। তাই বড় দলগুলোর মনোনয়ন পেতে নেতাদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। আগামী নির্বাচনে হারানো আসন ফিরে পেতে চায় বিএনপি, আর বরিশাল ৫-এ অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ইসলামী দলগুলো। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলের ২১ আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল ৫। ৩২৫ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন। বরিশাল ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের প্রভাব থাকে দক্ষিণের রাজনীতিতে। এছাড়া সরকারের দায়িত্বশীল পদেও থাকেন এই আসনের বিজয়ী প্রার্থী। এটা একটা পলিটিক্যাল হাব নিঃসন্দেহে, এবং কালচারাল হাব, একটা সোশ্যাল হাব, এবং এখানে পলিটিক্সটা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বর্তমান সময় না, বহুত আগের থেকে হয়ে আসছে। বরিশাল হচ্ছে বিভাগীয় সদর, সেই হিসাবে সমগ্র বিভাগের প্রাণকেন্দ্র এটি। যিনি এমপি হন, সাংসদী হন, উনি আসলে অলিখিতভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের রিপ্রেজেন্ট করেন এবং সমগ্র দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দিয়ে থাকেন। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত বিএনপির দখলেই ছিল বরিশাল ৫। এর আগে ১৯৭৯-তেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় বিএনপির প্রার্থী। তাই এ আসনে মনোনয়ন চেয়েছিলেন দলের হেভিওয়েট ৬ নেতা। এবারও দলের আস্থা বিগত ৪ বারের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারি। মনোনয়নের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে ঐক্যবদ্ধ থাকলেও ভিতরে অনৈক্যের হাওয়া বইছে তৃণমূলের বিএনপিতে। ইনশাআল্লাহ গণতন্ত্র উত্তরণে আমরা এগিয়ে চলছি, এবং দেশনেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জেল খেটেছে। তারেক রহমান লন্ডন থেকে আসতে পারে নাই, কাজে এবার তো মহাসমারোহে মানুষ ভোট দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র চরমোনাই দরবার শরীফ বরিশাল সদর উপজেলায়, তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। সংসদ সদস্য ও সিটি মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তার। আমি মনে করি ওই পুরানো অঙ্কে অমুকের এত ভোট ছিল, তমুকের তত ভোট ছিল, এগুলো আসলে কিছু না। মানুষ যেহেতু নতুনভাবে অঙ্ক করতে শিখছে, এখন নতুন অঙ্ক কষবে। আগের যে সমস্ত হিসাব কিতাব এগুলো সব বাদ হয়ে যায়। দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশাল ৫ আসন থেকে প্রার্থী হয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলাল। ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়ে যাকে নমিনি হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের সেই ভাইকে নিয়ে তারা কাজ করতে গভীরভাবে আগ্রহী, এবং তাকে নিয়ে তারা ময়দানে লড়াই করে এই আসনটি তারা নিয়ে নিতে পারবে বলে আমরা জনগণের কাছ থেকে সেটাই পাচ্ছি। বরিশাল ৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৩,৯৫০, নারী ভোটারের সংখ্যা 2,47,000 এবং পুরুষ ভোটার 2,46,943। হিজড়া ভোটার আছেন 7 জন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলাদা ভোট ব্যাংক রয়েছে। গুঞ্জন আছে এই দুই দলের প্রার্থী হতে পারে একজন, আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভোটের মাঠে কঠিন পরীক্ষায় পড়ে যেতে পারে বিএনপির প্রার্থী, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়, তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান।
সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এই কথা জানান তিনি। বলেন, জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে আজ 400 পরিচ্ছন্নতা কর্মী শনির আখড়া এলাকায় অভিযানে অংশ নেয়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই মুহূর্তে ডেঙ্গুর যে একটু প্রকোপ রয়েছে এটিকে আমরা অ্যালার্মিং মনে করি না, তবে আমরা সচেতন আছি। প্রতিটি প্রাণী মূল্যবান, আমরা চাই না যে এটির আক্রান্তের সংখ্যা বাড়ুক, একটি মৃত্যু ঘটুক, এটি আমরা চাই না। কাজে আমরা আশা করছি যে আমাদের যে সময়োপযোগী কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং এটি আজকেই এখান থেকে শুরু হয়েছে তা না, এটি কিন্তু আমাদের কন্টিনিউয়াস রয়েছে। সর্বজনীন পেনশনের জমানো অর্থ থেকে বাড়ছে ঋণ গ্রহণ। চাঁদার অর্থ থেকে ঋণ গ্রহণের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। অর্থ জমার ক্ষেত্রেও ভালো অঙ্কের মুনাফা পাচ্ছে গ্রাহক। 4টি স্কিমে এ পর্যন্ত জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। চলমান স্কিমগুলোর ইসলামিক ভার্সন চালুর বিষয়ে চলছে পর্যালোচনা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার উদ্যোগের টেকসই ভিত্তি দিতে রাজনৈতিক সরকার দরকার। সাধারণ মানুষদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা। রাজধানীর পল্টন মোড়ের ফুটপাতে প্রায় 20 বছর ধরে ব্যবসা করেন মোহাম্মদ রাকিব। নানা ধরনের পণ্য বিক্রি করেই তার জীবন ধারণ, কিন্তু যা আয় হয় তা থেকে কি সঞ্চয় করা সম্ভব? শেষ জীবন নিরাপদ করতে চালু হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। নিম্নবিত্তদের জন্য সেখানে ভর্তুকিও দেয় সরকার। প্রশ্ন ছিল, পেনশন ব্যবস্থা নিয়ে কোনো ধারণা আছে? এখন আমাদের জন্য একটা সুবিধা সরকার থেকে ব্যবস্থা হবে, যদি আমরাই না জানি তাহলে জানবে কে? অবশ্যই আমাদেরকে ভালো মতো জানানোর দরকার, কিভাবে করলে কিভাবে হবে। দেশের বিপুল সংখ্যক মানুষেরই পেনশন কার্যক্রম নিয়ে তেমন জানাশোনা নেই। অংশগ্রহণ বাড়াতে উদ্যোগের কথা বলা হলেও সুফল মিলছে কমই। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা, এই 4টি স্কিমে এ পর্যন্ত জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। জমাকৃত এই অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে কর্তৃপক্ষ। মুনাফাসহ এখন বিনিয়োগের পরিমাণ 232 কোটি টাকা। ব্যক্তির জমা করা অর্থের 50% ঋণ দেবার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। চাঁদা থেকে এ পর্যন্ত ঋণও নিয়েছে 670 জন। পেয়েছি 214 কোটি, বিনিয়োগ করেছি 232 কোটি। আমার বিনিয়োগকৃত ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলের ফেস ভ্যালু 235 কোটি। লোনের জন্য ক্রাইটেরিয়া হলো কমপক্ষে 1 বছর চাঁদা পরিশোধ অথবা অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকা। গেল অর্থ বছরে গ্রাহকদের জমাকৃত অর্থের লভ্যাংশ দিয়েছে পেনশন কর্তৃপক্ষ। সর্বোচ্চ লভ্যাংশের পরিমাণ প্রায় 12%। পেনশন স্কিম জনপ্রিয় করতে ইসলামিক ভার্সন চালুর সম্ভাবনা যাচাই করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এতে আগ্রহ বাড়বে অনেকের। এদেশের যেহেতু 90% উপরে মানুষ ইসলাম ধর্মের অনুসারী, মুসলমান, প্রত্যেকটা স্কিমের একটা ইসলামিক ভার্সন চালু করার উদ্যোগ আমরা নিয়েছি। এর জন্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এবং একজন ন্যাশনাল কনসালটেন্ট কাজ করছে। পেনশন স্কিমে যুক্ত থেকে মৃত্যুবরণকারী 22 জনের জমাকৃত চাঁদা উত্তরাধিকারের কাছে ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি চাকরি পাওয়া 16 জনকেও ফেরত দেওয়া হয়েছে চাঁদার অর্থ। সকলকে অংশগ্রহণমূলকভাবে রাখতে হলে, এখান থেকে যথেষ্ট অ্যাট্রাকটিভ করতে হলে এবং সেই অনুযায়ী পেনশনারদেরকে প্রফিটের অংশ দিতে হলে আমার কাছে মনে হয় যে এটিকে শুধুমাত্র ইসলামী ধারায় বা ঘরানায় রাখার জন্য এটিকে অন্তর্ভুক্ত করা উচিত। এ ধরনের স্কিমগুলো পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি রাজনৈতিক অঙ্গীকারের দরকার হয়। সামাজিক সুরক্ষা যেহেতু সরকারেরও একটা রাজনৈতিক কর্মকাণ্ড, সুতরাং আমরা নতুন রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে বলবো। টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার পদক্ষেপ চলমান রাখার বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞরা। বলছেন, এ কাজে দক্ষ জনবলের সাথে নিশ্চিত করতে হবে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার। এসব নিশ্চিত করতে পারলে মেট্রো রেল জননিরাপত্তার দিক দিয়েও সবচেয়ে আস্থার গণপরিবহন হবে বলে ধারণা তাদের। এসব কাজে সরকার চাইলে বাংলাদেশের সাথে কাজ করতেও আগ্রহী তারা। মেট্রো রেল জনসংখ্যার চাপে জর্জরিত যানজটের নগরী ঢাকায় নাগরিক নির্ভরতার নাম। তবে গেল অক্টোবরের শেষ সপ্তাহে ফার্মগেটে বেয়ারিং খুলে পড়ে একজনের মৃত্যু ভাবিয়ে তোলে নগরবাসীকে।
দীর্ঘদিন মেট্রো রেল নিয়ে কাজ করছে চীনের গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড। সংস্থাটির আন্তর্জাতিক শাখার প্রকৌশলীরা বলছিলেন, মেট্রো লাইন তৈরির পর সেটির সার্বক্ষণিক দেখভাল অপরিহার্য। আমরা যখন মেট্রো রেল বানাই সেখানে জরুরি সময়ের জন্য ওয়াকওয়ে থাকে। ধরেন আগুন লাগলো বা ইলেকট্রিক কোনো দুর্ঘটনা ঘটলো, তখন যাত্রীরা যেন দ্রুত নিরাপদে বের হতে পারে। এর বাইরে অসংখ্য সেন্সর কাজ করে, কোনো বিপদ হলে সেটি সিগন্যাল দেয়। আমরা 24 ঘন্টা সেটি সশরীরেও পর্যবেক্ষণ করি। মাথায় রাখতে হবে, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি। আমাদের সে অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে অন্যরাও। চীনের গুয়াংজুতে মেট্রো রেলের 1000 কিলোমিটার লাইন পরিচালনা করছে এই জিএমডিআই। নির্মাণাধীন এই লাইনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলাচল করবে মেট্রো রেল। আরও অন্তত 2 বছর লাগবে গুয়াংজুর দীর্ঘতম এই লাইনটির কাজ শেষ হতে। Guangzhou Metro has already operated over 1000 kilometer metro lines. 13.5 মিটারের টানেল বোরিং মেশিন নিয়ে আন্ডারগ্রাউন্ড এই লাইনের কাজ করছি আমরা। এটি 2028 সালের মধ্যে চলাচলের উপযোগী হবে। এখানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তা সবচেয়ে আধুনিক। আমাদের এই নির্মাণ কাজে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত মেট্রো চলাচল নিশ্চিত করা। Monitoring in real time. চীনা প্রকৌশলীরা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি রুটিন মতো রক্ষণাবেক্ষণ করতে পারলে কেবল স্বস্তিরই নয়, সবচেয়ে নিরাপদ গণপরিবহনও হবে মেট্রো রেল। 2028 সালে এই প্রকল্প শেষ হলে এইখান দিয়ে ট্রেন চলবে ঘন্টায় 160 কিলোমিটার বেগে। চীনা প্রকৌশলীরা বলছেন, এটি নির্মাণের সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জননিরাপত্তার বিষয়টি। সেই সাথে নির্মাণের পর নিয়মিত রক্ষণাবেক্ষণও সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। মাকসুদ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন। আবারও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। সম্প্রতি তার লেখা হাজার হাজার ইমেইল প্রকাশ করে ডেমোক্র্যাটরা। এসব নথির কিছু অংশে অ্যাপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতার উল্লেখ পাওয়া যায়। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান ট্রাম্প। দাবি তোলেন, অ্যাপস্টেইনের সঙ্গে বিল ক্লিন্টন সহ প্রভাবশালী বহু ডেমোক্র্যাটের সম্পর্কও খতিয়ে দেখার। এরপরই বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনার আশ্বাস দিয়েছে মার্কিন বিচার বিভাগ। 2011 সালে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের লেখা ইমেইল এটি, যেখানে স্পষ্ট বলা হয়েছে এপস্টেইনের যৌন নিপীড়নের শিকার এক ভুক্তভোগীর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের আরেক ইমেইলে এপস্টেইন লেখেন, পাচারের শিকার হওয়া ভুক্তভোগী নারীদের বিষয়ে আগে থেকেই জানতেন ট্রাম্প। গেল বুধবার এসব ইমেইল প্রকাশ করে ডেমোক্র্যাটরা। এরপর থেকেই তোলপাড় চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস দাবি করে, প্রেসিডেন্টকে হেয় করতে একটি ভুয়া ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বিরোধীরা। ডেমোক্র্যাটরা বাছাই করে কিছু ইমেল উদারপন্থী মিডিয়াতে প্রকাশ করেছে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার জন্য একটি ভুয়া ন্যারেটিভ তৈরি করা যায়। এর ঠিক পরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ ছুড়ে দেন ট্রাম্প। বিল ক্লিন্টন, ল্যারি সামার্স সহ দলটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সাথেই এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেন তিনি। উল্লেখ করেন জেপি মর্গান চেস ব্যাংকের কথাও। বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান ব্যাপারটি খতিয়ে দেখতে। ট্রাম্পের অনুরোধ আমলে নিয়ে তাদের অবস্থান জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। বলেছে, ট্রাম্প যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে তাদের সাথে এপস্টেইনের সম্পর্কের ব্যাপারটি তৎপরতা ও সততার সাথে তদন্ত করা হবে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব 7-এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার। বলেন, আকাশ ঘোষকে হত্যার পরপরই 2 সহযোগীকে নিয়ে পালিয়ে যায় সানি। নিজের মামার বাড়িতে আত্মগোপনে ছিল সে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে সানি ও তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মোবাইলে ডিসপ্লে পরিবর্তনের 1500 টাকা পেত আকাশ। পাওনা টাকার জন্য চাপ দেয়ায় গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে হত্যা করে সানি। এই ঘটনায় গত রাতে কোতোয়ালি থানায় মামলা করেন নিহত আকাশের বাবা। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।